করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনও আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল ডিকেজিএস ইউসিটিভি বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। ডিকেজিএস ইউনাইটেড কলেজের বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ভেক্টর চ্যাপ্টারের 4র্থ ক্লাস নিতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ভেক্টর বিভাজন। আমরা প্রশ্নগুলো দেখে নিই। ভেক্টর বিভাজন কাকে বলে? একটি নির্দিষ্ট ভেক্টরকে দুটি নির্দিষ্ট উপাংশে বিভক্ত করো। এই প্রশ্ন দুটির আজ সমাধান করব। প্রথমে আসি ভেক্টর বিভাজন। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আচ্ছা, ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন হলো একটি নির্দিষ্ট ভেক্টরকে দুই বা ততোধিক উপাংশে বা অংশে বিভক্ত করার প্রক্রিয়াই হচ্ছে ভেক্টর বিভাজন। তাহলে ভেক্টর বিভাজন হলো একটি নির্দিষ্ট ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করার প্রক্রিয়াকেই বলা হয় ভেক্টর বিভাজন। এক্ষেত্রে বিভাজিত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলা হয়। এক্ষেত্রে বিভাজিত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলা হয়। আচ্ছা, তো আমরা সংজ্ঞাটা শিখলাম। ভেক্টর বিভাজন কাকে বলে আশা করি বলতে পারবে বা লিখতে পারবে। আমি আবার বলছি, ফাইনালি একটি নির্দিষ্ট ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করার প্রক্রিয়াকেই বলা হয় ভেক্টর বিভাজন। এক্ষেত্রে বিভাজিত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলে। এটা শেষ হলো। এখন আমরা একটি নির্দিষ্ট ভেক্টরকে দুটি নির্দিষ্ট উপাংশে কিভাবে বিভক্ত করা যায় সেই নিয়ে আলোচনা করব। মনে করি একটি ভেক্টর আর যা OC বরাবর ক্রিয়াশীল। একটি ভেক্টর আর এটি O থেকে C বিন্দুর দিকে ক্রিয়াশীল, মানে OC বরাবর ক্রিয়াশীল। এই ভেক্টরটিকে দুটি উপাংশে বিভক্ত করতে হবে। ধরি একটি উপাংশ x যা আর ভেক্টরের সাথে আলফা কোণে OA বরাবর ক্রিয়াশীল। এই ভেক্টর উপাংশটি হচ্ছে x যা আর ভেক্টরের সাথে আলফা কোণে OA বরাবর ক্রিয়াশীল, এবং আরেকটি উপাংশ y যেটি আর ভেক্টরের সাথে বিটা কোণে OB বরাবর ক্রিয়াশীল। অপর ভেক্টর y যা আর ভেক্টরের সাথে বিটা কোণে OB বরাবর ক্রিয়াশীল। এখন OA এবং OB কে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বিবেচনা করে আমরা OA CB সামান্তরিকটি আঁকি, যার কর্ণ OC। আমি আবার বলছি, OA এবং OB কে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বিবেচনা করে OA CB সামান্তরিক অঙ্কন করি, যার কর্ণ OC। আচ্ছা, সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে OB বরাবর যদি y ভেক্টর হয়, তাহলে AC বরাবর এটাও y ভেক্টর হবে। এইদিকে দিই, এটাও y ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। আচ্ছা, এখন সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, অর্থাৎ OB এবং AC। এটা হচ্ছে OB আর এটা হচ্ছে AC। এই দুইটা বাহু সমান্তরাল। আর
ওসি হচ্ছে এদের ছেদক, এই রেখাটা হচ্ছে এই সমান্তরাল বাহু দুটির ছেদক। তাহলে কি হবে? এই কোণটা হবে এই কোণের সমান, এই কোণ হবে এই কোণের সমান। কি ধরনের কোণ? এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এইটা যদি বিটা হয়, এই কোণটা হবে বিটা কোণের সমান। ঠিক আছে? আচ্ছা, আবার আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। খেয়াল করো, ও এ সি এই ত্রিভুজে এই কোণ আলফা, এই কোণ বিটা। তাহলে এই কোণ কত হবে? 180 ডিগ্রি থেকে এই দুইটা কোণ বাদ দিয়ে দিতে হবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। কারণ ত্রিভুজ ও এ সি এর তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আলফা কোণ আর বিটা কোণ বাদ দিয়ে দিই, তাহলে এই কোণটি পাওয়া যাবে। তার মানে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে এই কোণটির মান। আচ্ছা, এখন ত্রিভুজ ও এ সি এ সাইন সূত্র প্রয়োগ করে পাই। সাইন সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। সাইন সূত্র সম্পর্কে তোমাদের ধারণা নাও থাকতে পারে, তো আমি সাইন সূত্র নিয়ে একটু আলোচনা করি। মনে করো এটা একটা ত্রিভুজ, সাপোজ এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ। সাইন সূত্রটি হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা সমান হয় বা ধ্রুব থাকে। এক্স ওয়াই এই বাহুর দৈর্ঘ্য সাপোজ স্মল এ, তাহলে এক্স ওয়াই ডিভাইডেড বাই এই বাহুর বিপরীত কোণ, এটা মনে করো থিটা। তাহলে এই বাহুর বিপরীত কোণ যদি থিটা হয়, তাহলে এক্স ওয়াই ডিভাইডেড বাই এই বাহুর বিপরীত কোণের সাইন, মানে সাইন থিটা। এরপর আরেকটা বাহু মনে করো ওয়াই জেড, এটাকে আমরা বি ধরলাম। তাহলে ওয়াই জেড বাহুর বিপরীত কোণ, এটা মনে করো গামা। তাহলে ওয়াই জেড এই বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই এই বাহুর বিপরীত কোণ হচ্ছে গামা, তার মানে সাইন গামা। আরেকটা বাহু হচ্ছে জেড এক্স, জেড এক্স এই বাহুর বিপরীত কোণ মনে করো ফাই, তাহলে ডিভাইডেড বাই সাইন ফাই। আমরা এক্স ওয়াই বাহুর দৈর্ঘ্য ধরছি এ, তাহলে এখানে আমরা দৈর্ঘ্যের মানটা বসিয়ে দিতে পারি এ। এইটুকু ধরছি বি, তাহলে এটা বি বসাই দিতে পারি। আর এইটুকু সাপোজ সি, তাহলে এইটুকু আমরা সি বসাতে পারি। তাহলে ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা সমান হয়। তাহলে এই অনুপাত আর এই অনুপাত সমান হবে, এবং এই অনুপাতের কি হবে? সমান হবে। এটাই হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। আবার বলতেছি, ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা সমান বা ধ্রুব থাকে। আশা করি সাইন সূত্র বুঝতে পারছো। এখন আমরা এই ত্রিভুজে সাইন সূত্র প্রয়োগ করব। যদি বুঝে থাকি তাহলে আমরা লিখতে পারি ওএ। ওএ হচ্ছে একটি বাহু, ও এ একটি বাহু যার বিপরীত কোণ হচ্ছে বিটা, তার মানে সাইন বিটা। আচ্ছা, আরেকটা বাহু মনে করো এসি,
এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা ডিভাইডেড বাই সাইন আলফা। আরেকটা বাহু হচ্ছে ওসি ডিভাইডেড বাই ওসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই টোটালটা 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে সাইন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এই যে প্রত্যেকটা অনুপাত সাইন সূত্র অনুসারে এই অনুপাতগুলো কি হবে সমান বা ও এ এইটুকুর মান হচ্ছে এক্স ভেক্টরের মান। যেহেতু ভেক্টর চিহ্ন নাই তাহলে বুঝতে হবে ওটা মান, তার মানে এক্স ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল এসি। এসি হচ্ছে ওয়াই ভেক্টরের মান, তাহলে ওয়াই ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল ওসি হচ্ছে আর ভেক্টরের মান। এই যে ওসি বরাবর আর ভেক্টর তার মান। আচ্ছা, এখন এইটাকে আমরা এইখানে কি প্রয়োগ করতে পারি? আমরা কোয়াড্রেন্ট ব্যবস্থা হয়তো তোমরা পড়ছো। কোয়াড্রেন্ট মানে একটি বৃত্তের 1/4, তাই না? তাহলে একটি বৃত্তের এই দুইটা ব্যাস পরস্পর লম্ব ব্যাস 4টি সমান অংশে বিভক্ত করে প্রত্যেকটা অংশকে বলা হয় কোয়াড্রেন্ট মানে 1/4। ঠিক আছে, এইখান থেকে যাত্রা শুরু হয় 0 ডিগ্রি এবং পরিমাপ করা হয় অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, এই তাই না? এইখানে আসলে 90 ডিগ্রি, এইখানে আসলে 180 ডিগ্রি, এইখানে 270 ডিগ্রি। ঠিক আছে, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্থাংশ, তাই না? এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কস ট্যান কট কসেক সবই পজিটিভ মানে অল পজিটিভ। তাহলে এইখানে অল পজিটিভ, এইখানে শুধুমাত্র সাইন পজিটিভ, এইখানে শুধুমাত্র ট্যান পজিটিভ, এইখানে শুধুমাত্র কস পজিটিভ। শুধুমাত্র বললে ভুল হবে, এইখানে সাইন এবং তার বিপরীত কি কোসেক পজিটিভ, ট্যান এবং কট পজিটিভ, আর এখানে কস এবং সেক পজিটিভ। ঠিক আছে, আচ্ছা, সহজে মনে রাখার একটা উপায় আছে, অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার। ঠিক আছে, এই যে যখন 90 ডিগ্রিতে আসবে তখন চেঞ্জ হয়ে যাবে, সাইন কস হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? এগুলা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইখানে আর এইখানে আসলে চেঞ্জ হবে, আর এইখানে আর এইখানে চেঞ্জ হবে না। তাহলে এই নীতিটা যদি আমরা এখানে প্রয়োগ করি 180 ডিগ্রি, তার মানে সাইন চেঞ্জ হবে না, সাইন সাইন থাকে। ঠিক আছে, এটা দিয়ে আমরা বুঝবো চেঞ্জ হবে কি হবে না। তাহলে চেঞ্জ হইল না, তারপরে অংশটা মানে টোটাল কোণটা দিয়ে আমরা পরিমাপ করবো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। ঠিক আছে, আচ্ছা, কোন কোয়াড্রেন্টে পড়ে দেখো 180 ডিগ্রি চেয়ে কিছু কম, এইটার পরে যা থাকবে সেটাকে 90 ডিগ্রি চেয়ে ছোট বিবেচনা করতে হবে, সূক্ষ্ম করে বিবেচনা করতে হবে। তাহলে 180 ডিগ্রি চেয়ে কিছু কম মানে সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, তার মানে সাইন পজিটিভ। আলফা প্লাস বিটা, এই যে বড় বড় কোণ এটাকে সূক্ষ্ম কোণে পরিণত করার একটা প্রক্রিয়া। ঠিক আছে, তো এই যে 180 ডিগ্রিকে আমরা ম্যানেজ করে দিতে পারলাম। ঠিক আছে, এখানে 90 থাকলে কি হইতো, এখানে কস হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। 270 থাকলে কি হইতো, চেঞ্জ হয়ে যেত। বুঝছো? আবার 360 থাকলে চেঞ্জ হইতো না। বুঝা গেছে? আচ্ছা, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এখান থেকে মুছে ফেলি। এই যে বিভাজিত এক্স এবং ওয়াই, এই দুইটা বিভাজিত অংশ যদি পরস্পরের লম্ব হয় তাহলে কি ঘটনা ঘটে? তাহলে বিভাজিত অংশ দুটি পরস্পর
লম্ব হলে বিভাজিত অংশ দুটি পরস্পর লম্ব হলে, দেখো এইদিকে হচ্ছে এক্স আর এইদিকে হচ্ছে ওয়াই, তাহলে চিত্রটি এই আকার ধারণ করবে। এটা হচ্ছে মূল ভেক্টর, এটা হচ্ছে আলফা কোণ, এটা হচ্ছে বিটা কোণ, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, এটা বি বিন্দু। এই দিক বরাবর এক্স ভেক্টর আর এই দিক বরাবর ওয়াই ভেক্টর। আমরা এভাবে তো চিন্তা করতে পারি না? অবশ্যই পারি। আচ্ছা, সেই ক্ষেত্রে যেটা হবে, আলফা প্লাস বিটা, এই এক্স এবং ওয়াই পরস্পরের উপর লম্ব, তাহলে এই দুইটা সমষ্টি কি হবে? এক্স আর ওয়াই এর অন্তর্ভুক্ত কোণ হবে 90 ডিগ্রি, তার মানে এই দুইটা সমষ্টি হবে কত? আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা, এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন 1 নম্বর সমীকরণে বিটা এর মান এবং আলফা প্লাস বিটা এর মান বসাই দিই। তাহলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণ হতে পাই, বা 1 নং হতে পাই, 1 নং হতে পাই এক্স ডিভাইডেড বাই সাইন বিটার জায়গায় কি বসাবো? 90 ডিগ্রি মাইনাস আলফা। তো 90 ডিগ্রি মাইনাস আলফা বসাই দিলাম, ইজ ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই সাইন আলফা। আলফা এটা চেঞ্জ করা হলো না। এরপরে আসো আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটার মান হচ্ছে 90 ডিগ্রি, দিলাম বসে, এটা মুছে ফেললাম। আচ্ছা, বা এক্স ডিভাইডেড বাই 90 ডিগ্রিতে সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে, তাহলে আবার 90 ডিগ্রি মাইনাস আলফা, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে মানে কজ পজিটিভ হবে, তাহলে এখানে আসতেছে কজ আলফা ইজ ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল আর, কারণ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। আচ্ছা, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন x ডিভাইডেড বাই cos আলফা ইজ ইকুয়াল টু r, y ডিভাইডেড বাই sin আলফা এটাও r। তাহলে আমরা কি পাই? এটা মুছে ফেলি, খেয়াল করো 3 নং হতে পাই, 3 নং হতে পাই x divided by cos alpha is equal to r. সুতরাং x is equal to r cos alpha। এই x is equal to r cos alpha হচ্ছে r ভেক্টরের অনুভূমিক উপাংশ। আবার y divided by sin alpha is equal to r, আমরা এই সমীকরণে বসাচ্ছি। সুতরাং y is equal to r sin alpha, তাহলে y is equal to r sin alpha, এটা হচ্ছে r ভেক্টরের উলম্ব উপাংশ। x হচ্ছে r ভেক্টরের অনুভূমিক উপাংশ এবং y হচ্ছে r ভেক্টরের উলম্ব উপাংশ। তাহলে r ভেক্টরটি
এক্স এবং ওয়াই যথাক্রমে অনুভূমিক এবং উলম্ব এই দুই উপাংশে বিভক্ত হলো। তাহলে আমরা লিখতে পারি x is equal to r cos alpha এবং y is equal to r sin alpha হলো r ভেক্টর এর যথাক্রমে অনুভূমিক এবং উলম্ব উপাংশ। তাহলে এই যে একটি নির্দিষ্ট ভেক্টর আর, এটি দুটি নির্দিষ্ট উপাংশ, x হচ্ছে অনুভূমিক উপাংশ এবং y হচ্ছে উলম্ব উপাংশ, এই দুই নির্দিষ্ট উপাংশে বিভক্ত হলো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাস, পঞ্চম ক্লাস, আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। ধন্যবাদ।